জামাত ইসলামের ইতিহাস তো এরকম আছে, আওয়ামী লীগের সাথে আতাতের ইতিহাস তো অনেক আছে। সরকারের প্রতি নির্দেশনা দেওয়ার আমার কিছু নেই, আমি খুব সাধারণ মানুষ, সিম্পল মানুষ। সরকারকে একটুকু বলবো, জনগণ যা যা চায়, যেভাবে যেভাবে চায় সেভাবে দেশটা চালান। আপনাদের ইচ্ছের উপরে দেশ চালায়েন না। শেখ হাসিনার মতো, শেখ হাসিনার ইচ্ছে মতো, ওবায়দুল কাদেরের ইচ্ছে মতো, জয়ের ইচ্ছে মতো দেশ চালায়েন না। জনগণের ইচ্ছে মতো দেশ চালান। জনগণের ফালস বুঝে যেসব নেতা, তাদেরকে সঠিক পদায়ন করা হয়নি, যোগ্যদেরকে, ত্যাগীদেরকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া হয়নি, ক্ষমতা দেওয়া হয়নি। তারেক রহমানের আশেপাশে যারা আছেন, বললাম 30% থেকে 40%, ওরা সঠিক বলে আমার মনে হয় না। আমি তো ওই যে মায়ের কোলে বসে, ঠিক আছে, একটু প্রতিবাদ করালো, নেতা কর্মীরা অনেকে বাদ গেছে, সেটা তারেক রহমানের সিদ্ধান্ত ভুল। 2 নম্বর, তারেক রহমান অনেক ভালো ভালো কাজ করার চেষ্টা করছেন, কিন্তু আপনি এগুলো শেষ করতে পারবেন না। যে বাচ্চাকে আপনি দুধের বদলে পানি খাওয়ালেও বাচ্চা সন্তুষ্ট থাকবে, সেই বাচ্চাদেরকে, সেই দলীয় বাচ্চাদেরকে আপনি ক্ষমতায় বসাননি, ক্ষমতায় বসাতে পারেননি। কেন? যারা 17 বছর ত্যাগ করেছে, যাদের পরিবার বলতে কিছু নাই, যারা মামলা খাইতে খাইতে পুরা তাদের জীবন ধ্বংস হয়ে গেছে, যারা জেল জুলুমের নির্যাতন সইতে সইতে তাদের জীবন তছনছ হয়ে গেছে, তারা কিন্তু আপনার আশেপাশে কম দেখা যাচ্ছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যে 111-এর সময় যখন আপনাকে তারেক রহমান সাহেবকে একদম শেষ করে দিয়েছিল, জেলে পুরে দিয়েছিল, ম্যাডাম খালেদা জিয়াকে জেলে পুরে দিয়েছিল, বিএনপি সকল ডাক সাইডের সকল নেতারা সব জেলে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা তো তখন সেখানে লিড করি, তখন সেই সময়ে ছাত্র দল নামক কিছুই ছিল না। প্রতিবাদ করার 111-এর মঈন আহমেদ সরকারের জরুরি অবস্থাকে লঙ্ঘন করার, প্রতিবাদ করার কোনো ছাত্র দলের নেতাকর্মী ছিল না। এর মধ্যে যে কয়জন ছিল, 1 নম্বর হচ্ছে হাসান মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। 2 নম্বর হচ্ছে সাইফুল ইসলাম ফিরোজ, 111-এর মঈন আহমেদ সরকারের মধ্যে যারা লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে। 3 নম্বর হচ্ছে আকরাম হোসেন, ছাত্রদলের সভাপতি হয়েছিলেন। হ্যাঁ, 4 নম্বর রাজীব ভাইকে নৌমন্ত্রী বানিয়েছেন, ধন্যবাদ। তো ফেরদৌস মুন্না, এরকম আরো কয়েকটা নাম আছে। আবেদ নামে একজন আছে, ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি ছিল সেন্ট্রালের। এই 4-5 জনের একটা টিম 111 সরকারের বিরুদ্ধে আমাদের সাথে অ্যালাই করে, হ্যাঁ, 111 সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। হাসান মামুনকে বহিষ্কার করেছেন দল থেকে নূরের বিরুদ্ধে ইলেকশন করার কারণে, এবং পটুয়াখালীর বিএনপিকে শেষ করে দিয়েছেন ইলেকশনকে কেন্দ্র করে। এটা কিন্তু রাজনীতির ইতিহাসে এটা জঘন্যতম ঘটনা। আপনি আরেকটা দলের নেতাকে সামনে আনার জন্য নিজের ত্যাগী নেতা কর্মীদেরকে কাট করে ফেলবেন, জবাই করবেন, সেটা কিন্তু সঠিক রাজনীতি না। সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ ইলেকশন করেছে, তাকে শেষ করে দিয়েছেন। লক্ষ্মীপুরের আবেদকে শেষ করে দিয়েছেন। আকরামুল করিম, আকরাম ছাত্রদলের প্রেসিডেন্ট ছিল, সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিল, ওনার কোনো খোঁজখবরই পাওয়া যাচ্ছে না, সরকারের ভিতরে কোনো অবস্থান নাই, ঠিক আছে? এ হচ্ছে বিএনপির অবস্থা। এখন আপনি ত্যাগী নেতা কর্মীদের এভাবে বাদ দিবেন, সবাই খেপে আছে। বিএনপির সকল পর্যায়ের ত্যাগী নেতা কর্মীরা সরকারের উপর ক্ষিপ্ত। আপনি কাকে নিয়ে সরকার চালাবেন? কিছু চামচা, চাকর বাকর নিয়ে আপনি সরকার চালাবেন? পারবেন না। একদিকে জামাত ইসলামী আপনার প্রধান শত্রু হিসেবে দাঁড়ায় গেছে, অন্যদিকে আওয়ামী লীগ ডাকে আছে। এই 2 খেলোয়াড়, একটা হচ্ছে মুনাফিক জামাত ইসলামী, আরটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো ভিতরে খেলে না, সামনে খেলে। লড়বেন কাকে দিয়ে? মাননীয় সরকার ত্যাগী নেতা কর্মীদেরকে বাদ দিয়ে, ক্ষমতা থেকে বাইরে রেখে আপনি জামাত ইসলামীর সাথে লড়বেন, আপনি আওয়ামী লীগের সাথে লড়বেন? হাস্যকর। 111-এর সরকারকে আমরা হটিয়েছিলাম, নেতৃত্ব আমরা দিয়েছি। ছাত্রলীগ ছাত্রদল তখন পালায় গেছে কয়েকজন ছাড়া। তো আমরা আপনাকে সতর্ক করি, আপনার সরকারের ভালো অনেক দিক আছে,
কিন্তু খারাপ দিক হচ্ছে ত্যাগী নেতা কর্মীদেরকে বাদ দেওয়া, চামচাদের কথা শোনা। চামচাদের কথা না শুনে ত্যাগী নেতা কর্মীদের কথা শুনেন, আপনার ঠিক মতো 5 বছর ক্ষমতায় থাকতে পারবেন। আর যদি ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে যদি সরকার চালান, সরকার শেষ হয়ে যাবে। এখানে নেতা কর্মীর অভাব নাই, গুণগ্রাহীর অভাব নাই, কাজের মানুষের অভাব নাই, আকামের মানুষের অভাব নাই। এখন হচ্ছে কার কথা বললেন? কনক চাপা। তো কনক চাপা উনিও দলের মানুষ, এরকম আরো অনেক আছে। যে এই জুলাই আন্দোলনের সময় যে একটা গান খুব ইয়ে হয়েছিল যে এই দেশটা কি তোর বাপের নাকি, হ্যাঁ, ওই নারীকে বিএনপি এমপি বানিয়েছে। যারা লক্ষ লক্ষ নির্জীব মানুষকে জীবন দিয়েছিলেন, ওনাকে মূল্যায়ন করেছেন? করেননি। আর বড় দলে আসলে সবকিছু এত কিছু সম্ভব না। এই সমস্ত বড় দলে হ্যাঁ অনেক মানুষের ত্যাগ থাকে, সবাইকে যারা যত সব জায়গায় মূল্যায়ন করতে পারবে। হয়তো করক চাপাকে ওখানে এমপি বানাতে পারেনি, আরো কোনো একটা ভালো জায়গায় দিতে পারে, ঠিক আছে। তো ইতুন বাবু কালচারালি একটা বড় ধরনের তৈরি করেছিলেন, এই সাংস্কৃতিক একটা লড়াই শুরু করেছিলেন ইতুন বাবু কি কোনো মূল্যায়ন হয়েছে? হয় না। তো এটা তো হবেও না, তাও মানে মনে করার কারণ নাই, হতে পারে, হওয়া উচিত। সরকারের প্রতি নির্দেশনার আমার কিছু নেই, আমি খুব সাধারণ মানুষ, সিম্পল মানুষ। সরকারকে একটুকু বলবো, জনগণ যা যা চায়, যেভাবে চায় সেভাবে দেশটা চালান। আপনাদের ইচ্ছের উপরে দেশ চালায়েন না। শেখ হাসিনার ইচ্ছে মতো, ওবায়দুল কাদেরের ইচ্ছে মতো, জয়ের ইচ্ছে মতো দেশ চালায়েন না। জনগণের ইচ্ছে মতো দেশ চালান, তাহলে জনগণ আপনাদেরকে বাহাবা দিবে, আপনাদেরকে সমর্থন করবে, ভালোবাসবে, বিশ্বাস যেটা করেছে সেটা রাখবে। আর যদি নিজের ইচ্ছে মতো যদি দেশ চালান, বিপদ হবে, ঠিক আছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো অনেক কমেছে দেখা যাবে, ঠিক আছে। আরও কমবে বলে মনে করি। সরকার জিরো টলারেন্স নীতি যদি অবলম্বন করে, চাঁদাবাজি, সন্ত্রাস, মব, হ্যাঁ, তারপরে টেন্ডারবাজি, এগুলো অনেকটা আরও কমবে বলে আমি বিশ্বাস করি, ঠিক আছে। কিন্তু বারবার বলছি, দলের ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করুন, তাহলে সরকার ভালো মতো চালাতে পারবেন। আর অবমূল্যায়ন করলে আপনারা অবমূল্যায়নের শিকার হবেন জনগণের পক্ষ থেকে। আর ওদিকে তো আছেই জামাতিরা, মুনাফিকের দল আছে, হ্যাঁ, পালিয়ে যাওয়া আওয়ামী লীগ আছে, হ্যাঁ, দেখবেন যে দুইটা এক হয়ে গেছে। জামাত ইসলামের ইতিহাস তো এরকম আছে, আওয়ামী লীগের সাথে আতাতের ইতিহাস তো অনেক আছে। তা আবার জামাত আওয়ামী লীগ এক হয়ে যদি আপনাদেরকে বাম্বু ঢুকাই দেয়, তখন তো আমরা কিছু করতে পারবো না, জনগণও অসহায় হয়ে যাবে।